অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখবো ওয়াটার ডিস্ট্রিবিউশন পার্ট। ঠিক আছে, আমরা এর আগে লেকচারে কি কি দেখেছিলাম? এর আগে লেকচারে আমরা দেখেছিলাম কিভাবে ওয়াটার কালেকশন করে, কিভাবে এটাকে ট্রান্সপোর্ট করে। ওয়াটারটা কালেকশন করার পর যখন আমি ট্রান্সপোর্টেশন করবো, সর্বোপরি আমার লাস্ট পার্ট হচ্ছে ওয়াটারটা ডিস্ট্রিবিউট করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা শহরে আমাকে কি করতে হবে? প্রপার ওয়েতে, প্রপার মেথডে আমাকে ওয়াটারটা ডিস্ট্রিবিউট করে পাঠাতে হবে ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে। তো আমাকে এই জন্য ওয়াটার ডিস্ট্রিবিউশনের বিভিন্ন পার্ট গুলো জানতে হবে যে কোন মেথডে করলে আমার ইজি হবে। ঠিক আছে, কোন সিস্টেমে করলে আমি কস্টটা বাঁচাতে পারবো, আমি ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা পাবো। তো আমাকে প্রত্যেকটা টার্ম গুলো সুন্দর করে পড়তে হবে এবং জানতে হবে যে একজন একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে কোন মেথডে করলে যে সাশ্রয়ী হবে ডিজাইনটা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো এই ডিস্ট্রিবিউশন পার্টে আমরা বিভিন্ন প্রকারের নামগুলো দেখবো, কোন মেথডে করলে ইজি হয় নামটা দেখবো, এই আর কি। আমরা আমাদের আজকের কন্টেন্টের মধ্যে ইন্ট্রোডাকশন, লেআউট অফ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, মেথড অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন, স্টোরেজ ক্যাপাসিটি, তারপর হচ্ছে গ্রাউন্ড ওয়াটার সার্ভিস রিজার্ভার, মোটামুটি এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ইন্ট্রোডাকশনের মধ্যে। ইন্ট্রোডাকশনে দেখবো আমাদের ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আমরা কেন ইউজ করব, কিভাবে করলে কার কিভাবে কে উপকৃত হয়, এই বিষয়গুলো জানবো। The purpose of distribution system is to deliver water to consumer with appropriate quality, quantity and pressure. তাহলে মেইন যে উদ্দেশ্যটা ওয়াটার ডিস্ট্রিবিউশনের, সেটা হচ্ছে একজন কনজিউমারের কাছে প্রপারলি আমি প্রপার কোয়ান্টিটিতে, আমি প্রপার কোয়ালিটির পানি এবং একটা সঠিক প্রেসারে পানিটাকে পাঠানো। Distribution system is used to describe collectively the facilities used to supply water from its sources to the point of the usage. অর্থাৎ প্রত্যেকটা মানুষের কাছে আমাকে পয়েন্ট টু পয়েন্ট পানিটাকে যথেষ্ট ফেসিলিটি দিয়ে পাঠাতে হবে। The system also includes pumps, reservoir, pipe fittings, instruments for pressure measurements, flow leak detectors. অর্থাৎ এইখানের মধ্যে কি কি জিনিসগুলো ইউজ হয়? পাম্পটা ইউজ হবে, রিজার্ভারটা লাগবে, পাইপের ফিটিংসটা দরকার আছে, ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানতে হবে এবং প্রেসার মেজারমেন্টটা জানতে হবে, ফ্লো লিক ডিটেক্টর, এই জিনিসগুলো থাকতে হবে। ঠিক আছে, তাহলে ডিস্ট্রিবিউশন সিস্টেমে এই জিনিসগুলো নিয়ে আমরা জানলাম। আর কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে ইট শুড বি ক্যাপেবল অফ সাপ্লাই ওয়াটার এট অল দ্য ইন্টেন্ডেড প্লেসেস উইথ সাফিসিয়েন্ট হেড প্রেসার। তাহলে এই জিনিসটা আমরা আগে জেনেছি যে সাফিসিয়েন্ট হেড প্রেসারে আমাকে প্রত্যেকটা পয়েন্টে পানিগুলো পৌঁছাতে হবে। ইট শুড কনভে দ্য ট্রিটেড ওয়াটার আপ টু দ্য কনজিউমার উইথ দ্য সেম ডিগ্রি অফ পিউরিটি। তাহলে আমাকে প্রত্যেকটা জায়গায় এমন পানি পাঠাতে হবে যেই কোনায় যাক না কেন পানিটা যেন ভালো পিওর থাকে। ঠিক আছে, কোনো কারণে যেন দূষিত না হয়। It should be capable of supplying the requisite amount of water during the fire fighting. মানে কোনো কারণে যদি আগুন লাগে তখন সেক্ষেত্রে আমাকে ওই জায়গায় যথেষ্ট পরিমাণ পানি সাপ্লাইটা দিতে হবে। ঠিক আছে, the initial cost of distribution system should be as low as possible. আমার ডিস্ট্রিবিউশন সিস্টেমের কস্টটা কি হইতে হবে? যত কম হয় ততই ভালো। ঠিক আছে, তো কস্ট আমাকে মাথায় রাখতে হবে। The layout should be such that no consumer would be without water supply during the repair of any section of the system. অর্থাৎ বলা হয়েছে যে লেআউটটা এমন ভাবে করতে হবে যেন প্রত্যেকটা কনজিউমার আমার প্রত্যেকটা টাইমের মধ্যে কি পায়, মানে পানিটা পায়। ঠিক আছে, তাহলে আমাকে লেআউট সম্পর্কে ধারণা নিতে হবে, লেআউট কত প্রকার সেটা জানতে হবে। All the distribution pipe should be preferably laid 1 meter away or above the shower line. তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের পাইপটা আমার শাওয়ার লাইন থেকে একটু উপরে হইতে হবে। ঠিক আছে, শাওয়ার লাইন মানে যেটি দিয়ে ময়লা আবর্জনা দেয়, তো ময়লা আবর্জনা থেকে মিনিমাম 1 মিটার উপরে বা নিচে থাকতে হবে। ঠিক আছে, it should be fairly, আচ্ছা নিচের কথা বলা যায়, বলা হয়েছে যেন উপরে থাকে। It should be fairly watertight as to keep losses due to leakage to the minimum. এই জিনিসগুলো, এই পাইপগুলো কি থাকতে হবে? ওয়াটার টাইট থাকতে হবে, যেন কোনো কারণে লিকেজ না হয়। লিকেজ হলে কিন্তু পানি চলে যাবে। ঠিক আছে, কম্পোনেন্টস অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম, কি কি কম্পোনেন্ট গুলো আছে? পাইপলাইন আছে বিভিন্ন সাইজের, তারপর ভ্যালভ হচ্ছে যেখানে মুখ, পাইপগুলোর মুখ আছে, বিভিন্ন জায়গায় মুখ থাকবে, যেমন লাইন ভ্যালভ, সুইচ ভ্যালভ, ক্লোভ ভ্যালভ, বাটারফ্লাই ভ্যালভ, এয়ার পাইপ,
ওয়্যার রিলিজ ভ্যালভ, এয়ার ইনলেট ভ্যালভ আছে চেক ভ্যালভ, বিভিন্ন রকমের ভ্যালভ থাকবে। হাইড্রেন্ট থাকবে, হাইড্রেন্ট মানে যেখান থেকে পানি বের করে নেওয়া হয়, ঠিক আছে, আগুন লাগলে ওই জায়গাটাকে বলে হাইড্রেন্ট। তারপর হচ্ছে স্টোরেজ রিজার্ভার থাকবে, ডিস্ট্রিবিউশন সার্ভিস থাকবে। স্টোরেজ রিজার্ভার মানে যেখানে পানিটা মানে সংরক্ষণ করে রাখা হবে সেটাকে রিজার্ভার বলা হয়। তো স্টোরেজ রিজার্ভার থাকবে, এই জিনিসটা নিয়ে আমরা লাস্টের দিকে জানবো স্টোরেজ রিজার্ভার কত প্রকার, কিভাবে তৈরি করা হয়। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন সার্ভিস, ডিস্ট্রিবিউশন সার্ভিস মানে কিভাবে ডিস্ট্রিবিউট করব। ফ্লো মেজারিং ডিভাইস, ফ্লোটা কত গতিতে যাচ্ছে সেই ডিভাইসটা থাকতে হবে। লেআউটস অফ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, the distribution pipes are generally laid below the road pavement and such as their layout generally follow the layouts of roads. তাহলে লেআউট সম্পর্কে আমাদেরকে এখন ধারণা নিতে হবে লেআউট জিনিসটা কি। রাস্তার রাস্তার যে লেআউট সেই লেআউটটাই হচ্ছে কি পানির লেয়ারটা ফলো করে, কারণ রাস্তা দিকে যাওয়া হয় সেদিক দিয়ে আমরা পানির লাইনটাকে বসাই দিই যাতে আমরা কোনো সময় যে সেই জিনিসটাকে কি করতে পারি, ফিক্স করতে পারি। কোনো কারণে যদি বিল্ডিং এর নিচ দিয়ে নিয়ে যায় তখন কিন্তু এই জিনিসটা কষ্টসাধ্য হয়ে যায় আর কি, ঠিক আছে, কোনো কারণে পাইপ যদি রিপেয়ার করতে হয় সেক্ষেত্রে। তো রাস্তার লেআউটটা হচ্ছে পাইপলাইনের জন্য মেইন লেআউট। There are in general four different types of pipe network, any one of which either single or in combination can be used for a particular place. অর্থাৎ এখানে বিভিন্ন প্রকারের পাইপ লাইনের নেটওয়ার্কের কথা বলা হয়েছে। এটা সিঙ্গেল হিসেবে ইউজ করা যাবে নেটওয়ার্কটা, অথবা দুই তিনটাকে একসাথে কম্বাইন করে ইউজ করা যাবে। যেমন পাইপ লেআউট গুলো এখন দেখবো কি কি। প্রথমটা হচ্ছে ডেড এন্ড সিস্টেম। ডেড এন্ড সিস্টেম মানে প্রান্ত দিয়ে এসে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, ডেড এন্ড সিস্টেম। রিং সিস্টেম মানে এটা একটা রিং এর মতো হবে, ঠিক আছে, রিং সিস্টেম, এটা রিং এর মতো বাইরে ঘুরতে থাকবে পানি ভিতরে যাবে, এটাকে রিং সিস্টেম বলে। রেডিয়াল সিস্টেম মানে এটা মাঝখানে রিজার্ভার থাকলে মাঝখান থেকে পানি সব দিকে চলে যাবে, সেগুলো রেডিয়াল। গ্রিড আয়রন সিস্টেম মানে এটা একটা মেইন পাইপলাইন দিয়ে আসবে, সেটা ডেড এন্ড সিস্টেমের মতো প্রায় কাছাকাছি, কিন্তু এটার এন্ড থাকবে না, এটার একটা এন্ড আরেকটার সাথে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ পানিটা ঘুরতে থাকবে। আমরা প্রত্যেকটা জিনিস ফিগার দিয়ে দেখবো, চারটা প্রকার সুন্দর করে শিখে ফেলতে হবে। একটা হচ্ছে ডেড এন্ড, রিং সিস্টেম, রেডিয়াল সিস্টেম, গ্রিড আয়রন সিস্টেম, এগুলো হচ্ছে লেআউট সবগুলো, ঠিক আছে। তো এগুলো এখন আমরা ডিটেইলসলি জানবো ফিগার সহ, কোনটা ভালো কোনটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কেমন এগুলো জানতে হবে। এখন দেখবো ডেড এন্ড সিস্টেম। ডেড এন্ড সিস্টেমটা হচ্ছে পানিটা এই যে মেইন লাইন, মানে কি মেইন লাইন, পানিটা মেইন লাইন দিয়ে যাচ্ছে, এখানে তারপর হচ্ছে ব্রাঞ্চ বের হবে, মেইন লাইন থেকে যে লাইনগুলো বেরিয়েছে এগুলোকে বলে ব্রাঞ্চ। সো ব্রাঞ্চ দিয়ে পানিটা যাবে, সো ব্রাঞ্চের মুখে আমি একটা একটা করে ভালভ লাগাই দিব, ঠিক আছে। সো এখানে এসে দেখেন এই জায়গায় যে বিল্ডিংটা আছে পানিটাও এই জায়গায় পাচ্ছে, এই জায়গায় যে বিল্ডিংটা আছে পানিটা এসে এই জায়গায় পাচ্ছে। সো এখান থেকে পানি এটা শেষ, এখান থেকে পানিটা শেষ, এই লাইনটা আর ওদিকে এক্সটেন্ড করা যাবে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডেড এন্ড সিস্টেম। তাহলে এখানে যে সুবিধাও আছে অসুবিধাও আছে, কি কি এগুলো পড়বো। সো এটা হচ্ছে মেইন পাইপলাইন এমটা, আর এটা হচ্ছে ব্রাঞ্চ। ব্রাঞ্চ থেকে যেগুলো বের হচ্ছে সেগুলো হচ্ছে সাব ব্রাঞ্চ। আর এখানে যে কালো কালো ডট গুলো আছে এগুলো হচ্ছে কি ওয়েলভ, ঠিক আছে। ওয়েলভ মানে কোনো কারণে এখানে বিল্ডিং এ এই পাইপলাইনটা ফেটে গেছে, সো আমরা এই ভ্যালভটা বন্ধ করে দিব যেন এদিক দিয়ে আর পানি না আসে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি ডেড এন্ড সিস্টেম। আচ্ছা, এটা হচ্ছে যখন পুরানো যে শহরগুলো আছে এগুলোতে মেইনলি এই সিস্টেমটা ফলো করা হতো আর কি। এই সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজটা একটু বেশি, আমরা এখন জেনে নিব। অ্যাডভান্টেজ হচ্ছে রিলেটিভলি চিপ, এটা মোটামুটি সস্তা। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ক্যান বি সলভ ইজিলি, ডিস্ট্রিবিউশনের নেটওয়ার্কে সলভ করা যাবে বলছে, and accurately calculate the discharge and pressure easier due to the less number of valve। যেহেতু এখানে ভ্যালভ কম, ভ্যালভ মানে যে মুখগুলো আছে ওগুলো কম, তো ইজিলি এটার কি পরিমাণ পানি যাচ্ছে এবং এটার প্রেসার কত সেটা বের করতে পারবো। লাইন অফ পাইপ ইজ সিম্পল and can be extended easily। পাইপের লাইন, অর্থাৎ পাইপ যে আমি শোয়াই নিয়ে যাব, পাইপের লাইনটা খুব ইজি এবং এটাকে এক্সটেন্ড করা যাবে ইজিলি, ঠিক আছে, পাইপকে পরবর্তী চাইলে এক্সটেন্ড করা যাবে। তাহলে এটা অ্যাডভান্টেজ পাইলাম তিনটা। এখন দেখবো তো ডিসঅ্যাডভান্টেজ গুলো কি। ডিউ টু মেনি ডেড এন্ড, স্ট্যাগনেশন অফ ওয়াটার অকার্স ইন পাইপ। ডেড এন্ডের কারণে লাস্টের দিকে যে পাইপগুলো আছে এখানে স্ট্যাগনেশন, অর্থাৎ সেখানে পানিটা কি হয়ে যায়, পানিটার মানে ক্ষতিগ্রস্ত হয় আর কি, পানিটার যত সময় পিওর থাকে না, কারণ ওই জায়গায় পানির তেমন প্রেসার থাকে না, ঠিক আছে। The system is less successful in maintaining satisfactory pressure in remote part। অর্থাৎ দূরবর্তী অংশগুলোতে ডেড এন্ডের কাছাকাছি প্রেসার কম হওয়াতে সেখানে কি সাকসেসফুলি মানে পানিটা মেনটেন করা খুবই কষ্টকর হয়ে যায়, অর্থাৎ প্রেসার কম হওয়াটাই হচ্ছে মেন সমস্যা। ডিসচার্জ অ্যাভেলেবল ফর ফায়ার ফাইটিং ইজ লিমিটেড, অর্থাৎ যে পরিমাণ
পানি দরকার ফায়ার ফাইটিং এর জন্য, কোনোখানে আগুন লাগলে যে পরিমাণ পানি দরকার সেই পরিমাণ পানি দেওয়া যায় না, ঠিক আছে, পাইপলাইন থেকে। লার্জ নাম্বার অফ সোর ভ্যালভ আর রিকোয়ার্ড, অলসো স্টাফ ইজ রিকোয়ার্ড টু অপারেট দিস ভ্যালভ। আচ্ছা, এখানে আরো অনেকগুলো ভ্যালভ দরকার আছে এবং এই ভ্যালভ গুলো অপারেট করার জন্য মানুষ দরকার, সো এটার ডিসঅ্যাডভান্টেজ মোটামুটি একটু বেশি। তো পরবর্তী আমরা দেখবো রেডিয়াল সিস্টেমটা কি। The area is divided into different zone. এরিয়া গুলোকে অনেকগুলো জোনে ভাগ করা হয়। Water is pumped into the distribution reservoir kept in the middle of each zone. ওয়াটার গুলোকে পাম্প করে একটা রিজার্ভারের মধ্যে রাখা হয়। ওই রিজার্ভার গুলো হচ্ছে প্রত্যেকটা জোনে পানিগুলোকে পাঠায়। The supply pipes are laid radially ending towards the periphery. তাহলে যে সাপ্লাই পাইপ গুলো আছে ওগুলো হচ্ছে কি ওই রিজার্ভার থেকে পানিগুলা পাঠাবে সব জায়গায়। আমরা ফিগারটা দেখলে বুঝতে পারবো। এটা হচ্ছে রেডিয়াল সিস্টেম, ঠিক আছে, রেডিয়াল। তাহলে এখানে কয়টা জোন, একটা দুইটা তিনটা চারটা জোনে এরিয়াগুলোকে ভাগ করছে। প্রত্যেকটা জোনে একটা করে রিজার্ভার আছে। তো রিজার্ভারে প্রথমে পানিটাকে কি মেইন লাইন দিয়ে পানিটাকে উঠানো হবে। উঠানোর পর এই রিজার্ভার থেকে এবার যে সময় পানি দরকার পানিটাকে সাপ্লাই করা হবে প্রত্যেকটা জোনে। তো এইটাকেই বলা হচ্ছে কি রেডিয়াল সিস্টেম, ঠিক আছে। এখানে রিজার্ভার ইউজ হয়েছে, রিজার্ভার থেকে পানিগুলো সব জায়গায় যাবে। ইট গিভস কুইক সার্ভিস, এটা খুব তাড়াতাড়ি সার্ভিস দেয়। ক্যালকুলেশন অফ পাইপ সাইজ ইজ ইজি, সো এই পাইপলাইনের ক্যালকুলেশন করাও কিন্তু খুব ইজি হয়। তাহলে আমরা একটা ফিগার দেখি। এই যে ধরেন এটা একটা সিটি, ঠিক আছে, এই সিটিকে বিভিন্ন জোন গুলোতে ভাগ করা হয়েছে। এটা একটা জোন, এখানে 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 একটা জোন। তো প্রত্যেকটা জোনে কি আছে, কিছু সংখ্যক রিজার্ভার আছে। হলুদ হলুদ পয়েন্টগুলো হচ্ছে রিজার্ভার। সেই রিজার্ভার গুলোতে মেনলি কি করা হয়, মেনলি মেন পাইপ লাইনের মাধ্যমে রিজার্ভার গুলোতে পানি উঠানো হয়। তো পানি যখন উঠানো হবে এই পানিগুলোকে স্টোর করে রাখা হয়। যখন আমার শহরে পানি দরকার আমি কি তখনই পানিগুলো ছাড়বো, দিনের একটা একটা ফিক্স সময়ে আমি পানিগুলা সব জায়গায় দিব। তো এটাকেই বলা হচ্ছে কি রেডিয়াল সিস্টেম, ঠিক আছে, রিজার্ভারের মাধ্যমে পানি সব জায়গায় পাঠানো। আরেকটা লাস্ট যে পার্ট সেটা হচ্ছে গ্রিড আয়রন সিস্টেম। গ্রিড আয়রন সিস্টেমটা হলো কি, গ্রিড আয়রন সিস্টেমটা হচ্ছে না, এটা হচ্ছে সেকেন্ড লাস্ট। গ্রিড আয়রন সিস্টেম হচ্ছে এটা হচ্ছে ডেড এন্ড সিস্টেমের মতো। পানিটা প্রথমে মেইন পাইপলাইন দিয়ে আসবে, পাইপলাইন দিয়ে আসার পর পানিটা তারপর হচ্ছে সাব ব্রাঞ্চে যাবে, তারপর হচ্ছে ব্রাঞ্চে যাবে। প্রথমে ব্রাঞ্চে যাবে, ব্রাঞ্চ থেকে আসবে সাব ব্রাঞ্চে, ঠিক আছে। তাহলে প্রথমে মেইন লাইনে থাকবে, তারপর হচ্ছে ব্রাঞ্চে যাবে, তারপর হচ্ছে সাব ব্রাঞ্চে আসবে। সো সরি, সাব ব্রাঞ্চ না, প্রথমে মেইন লাইন, ঠিক আছে, মেইন থেকে সাব মেইনে আসবে, সাব মেইন থেকে তারপর আসবে ব্রাঞ্চে। তাহলে এম এর পর আছে এস, এস এর পর আছে বি, এভাবে করে ইয়া করতে হবে, জিনিসগুলো জানতে হবে। এখন দেখেন এখানে কাট অফ ভ্যালভ কতগুলা, প্রত্যেকটা মেইন লাইনের পরে কিন্তু ভ্যালভ লাগানো, আর প্রত্যেকটা ব্রাঞ্চে আসার আগেও কিন্তু কি ভ্যালভ লাগানো। প্রত্যেকটা পয়েন্টে দেখেন অনেকগুলো ভ্যালভ। আর এখানে পানি কিন্তু এই জায়গায় পানি কিন্তু দুইভাবে আসতে পারে, একটা দিক দিয়ে আসতে পারে, একটা দিক দিয়ে আসতে পারে। প্রত্যেকটা জায়গায় আপনি পানি দেখেন দুই তিন দিক দিয়ে আসতে পারে পানি। তো যার কারণে কোনো জায়গায় একটা লাইনে সমস্যা হলে পানি অন্য লাইন দিয়ে ঘুরে আসা যায়, ঠিক আছে। এটাকে কি বলা হচ্ছে, গ্রিড আয়রন সিস্টেম। It is suitable for cities which with rectangular layout where the water mains and the branches are laid in a rectangular, ঠিক আছে। অর্থাৎ রেক্ট্যাঙ্গুলারে যে সিটি গুলো আছে এগুলার ক্ষেত্রে আমরা কি গ্রিড আয়রন সিস্টেমটা ইউজ করতে পারি। এখন আমরা দেখবো অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি গ্রিড আয়রনের জন্য। Since the water reaches every point from more than one road, the friction losses and the size of the pipes are reduced. যেহেতু প্রত্যেকটা পয়েন্টে আমার পানিগুলো পৌঁছায়, তো আমার এখানে কি ফ্রিকশন লস একটু কম হইতে হবে এবং পাইপের সাইজ গুলো ইজিলি বের করা যায়, ঠিক আছে। মানে পাইপটাও কি ছোট হয়, কারণ প্রত্যেকটা পয়েন্ট থেকে পানি আসতেছে, বড় পাইপ ইউজ করার দরকার নেই। In case of fire, more quantity of water can be diverted toward the affected area by closing the valve of nearby localities. তাহলে ফায়ারের ক্ষেত্রে কি হয়, আমার পানিটাকে অন্যভাবে আমি ডাইভার্স করে কি করতে পারি, এফেক্টেড এরিয়ার দিকে ভ্যালভটা খোলা রাখে আমি কি পানিটা পাঠাতে পারি, ঠিক আছে। সাপোজ আমার এখন কুমিল্লা যে কোনো একটা শহরে কি হয়েছে, আমার আগুন লাগছে, আমি অন্য শহরের পয়েন্ট গুলো বন্ধ করে দিলাম, আর কুমিল্লার ওই শহরটা স্পেসিফিক ওই পয়েন্টের জন্য আমি ভ্যালভ খোলা রেখে আমি যথেষ্ট পরিমাণ পানি পেতে পারি। In cases of breakdown in some section, water is available from the another direction. এখানে বলা হলো কি কিছু কিছু জায়গায় যদি পানির নল ফেটে যায় সেক্ষেত্রে
অন্য অন্য ডাইরেকশন দিয়ে পানিটাকে পাঠানো যাবে, পসিবল, ঠিক আছে। একটা লাইনে পানির সমস্যা দিলে অন্য দিক দিয়ে পানিটা পরিমাণ আসা যাবে। ডিসঅ্যাডভান্টেজটা কি এখানে? exact calculation of size of pipes is not possible due to provision of valve in all wells. প্রত্যেকটা জায়গার পাইপের ক্যালকুলেশনটা করা এত সহজ না। কত সাইজ পাইপ ইউজ করতে পারবো সেটা ক্যালকুলেশনটা করা কি হবে না, এত সহজ হবে না, কারণ প্রত্যেকটা জায়গায় আমার অনেকগুলো ভ্যালভ ইউজ করা হয়েছে। কনস্ট্রাকশন কস্ট হায়ার, এটা কস্টটা অনেক হায়ার। ডিজাইন ইজ ডিফিকাল্ট এন্ড কস্টলি, আর এটা ডিজাইন কি অনেক ডিফিকাল্ট এবং কস্টলি। This system requires more length of pipeline and larger number of cut-off valves. এটার অনেকগুলা পাইপলাইন দরকার এবং এটার ভ্যালভ অনেকগুলো ইউজ করা হয়, সো এটার ডিসঅ্যাডভান্টেজও বেশি। আর লাস্টলি যেটা আছে যেটা হচ্ছে রিং সিস্টেম। রিং সিস্টেম হচ্ছে এটা পানির চারদিকে রিং এ কারা ঘুরবে, চারদিক থেকে ঘুরে এটা মাঝখানে ভিতরে যাবে, সাবমেইন ব্রাঞ্চের মাধ্যমে পানিটা ভিতরে ঢুকবে। This system also follow the grid iron system. এটা গ্রিড আয়রন সিস্টেমকে ফলো করে with the flow pattern similar in character to the dead end system, and the determination of size pipe is easy. So ring সিস্টেমের জন্য সাইজটা বের করা খুবই ইজি বলবো। সো এখন ফিগারটা দেখবো, দেখতে কিরকম। পানিটা এদিক দিয়ে যাচ্ছে, আবার পানিটা এদিক দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মেইন লাইন, ঠিক আছে। এটা হচ্ছে কি মেইন লাইন। মেইন লাইন থেকে এখানে সাব মেইনে চলে আসবে ভিতরে, তাহলে মেইন লাইন হইতেছে বাহিরে, পানিটা এদিক দিয়ে যাচ্ছে, বাহিরের দিকে কি পানিটা বাহির থেকে ঘুরে চলে যাচ্ছে। আবার সাব মেইনের মধ্যে পানিটা সবসময় ঢুকতেছে, সো প্রত্যেকটা সাব মেইনের মুখে একটা একটা করে ভ্যালভ ইউজ করা হয় এখানে। তাহলে পানির ফ্লোটা একদিক থেকে পাঠানো হয় সাব মেইনের বাইরে, পানিটা ঘুরতে ঘুরতে পানিটা কি ভিতরে যে বিল্ডিং গুলো আছে, যে জায়গাগুলো আছে, ওই জায়গায় কি করবে পানিটা সাবমেরিনের মাধ্যমে পাঠানো হবে, ঠিক আছে। তো কোনো কারণে এখানে পানি আগুন লাগছে, আমি এই ভ্যালভ বন্ধ করে দিব, তখন এই দিক দিয়ে কি হবে পানিটা আসবে এই ভ্যালভের মাধ্যমে। এভাবে করে এটাকে বলা হয় রিং সিস্টেম, ঠিক আছে। এখানে অ্যাটলিস্ট দুই দিক থেকে কি পানিটা আসে, প্রত্যেকটা জায়গায় আপনার যান দুই দিক থেকে পানিটা আসবে, দুই দিক থেকে পানিটা আসবে। এখন মেথড অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন ফর ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম এডুকেট ওয়াটার প্রেসার রিকোয়ার্ড এট ভেরিয়াস পয়েন্ট। তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য আমার প্রত্যেকটা জায়গায় আমার ওয়াটার প্রেসারটা প্রত্যেকটা পয়েন্টে সেম হওয়া লাগবে, ঠিক আছে। এই জন্য আমাকে ওই কোনো জায়গার টোপোগ্রাফি কেমন, ওই জায়গার লোকালিটি কেমন, উঁচু না নিচু, এটার উপর ডিপেন্ড করে আমি ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি করবো ফিক্স করবো, কোন রকমের ডিস্ট্রিবিউশনটা আমরা ইউজ করতে পারি। এখন আমাকে জানতে হবে এটার জন্য কি কি ডিস্ট্রিবিউশন আছে, মেথড গুলো কি কি ডিস্ট্রিবিউশনের। আমরা এর আগে পড়ছি পাইপের লেআউট, এখন পড়ব ডিস্ট্রিবিউশনের মেথড গুলা কি। একটা হচ্ছে গ্র্যাভিটি সিস্টেম, একটা হচ্ছে পাম্পিং সিস্টেম, একটা হচ্ছে দুইটা কম্বাইন, গ্র্যাভিটি এবং পাম্পিং দুটাই ইউজ করব। সো গ্র্যাভিটি কি, যেটা হচ্ছে কি পানিটা আপনি একটা হাইটের কারণে পানিটা নেমে আসবে, সেটা হচ্ছে গ্র্যাভিটি। আর পানিটাকে যদি পাম্প করে উপরে পাঠানো হয় সেটা হচ্ছে পাম্পিং সিস্টেম। আর যদি দুটা ইউজ করি তাহলে সেটা কম্বাইন। তাহলে গ্র্যাভিটি সিস্টেমটা কি, সুইটেবল when sources of supply is at sufficient height। যখন আমার সোর্সটা আমার একটা নির্দিষ্ট হাইটে থাকবে তখন সেটার জন্য গ্র্যাভিটি সিস্টেমটা ইউজ করা হবে। মোর রিলায়েবল ইন ইকোনমিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটা হচ্ছে খুবই রিলায়েবল এবং এটা ইকোনমিকও। the water head available at a consumer is just minimum required। তাহলে কনজিউমার কাছে এটার যথেষ্ট পরিমাণ ওয়াটার হেড দরকার মানে থাকবে, ঠিক আছে, মানে সে যখন চাইবে পানিতে পাইতে পারে কারণ তার কাছে একটা হেড অ্যাভেলেবল। The remaining head is consumed in the friction and other losses। এবং আর অল্প যে হেডটা লস হবে সেটা ফ্রিকশনের কারণে লস হতে পারে। কথা বলা হলো, এখানে দেখেন এটা এখানে রিজার্ভার, পানিটা এখানে প্রথমে এসে কি করা হচ্ছে, পানিটা এখানে রিজার্ভ করে রাখা হচ্ছে, ঠিক আছে, স্টোর করে রাখা হচ্ছে। পানিটা এরপরে এসে কি গ্র্যাভিটির মাধ্যমে এসে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে পড়লো, এটাকে আরেকটু পিউরিফাই করে আবার বিভিন্ন শহরগুলোতে পাঠানো হলো। তাহলে এটার জন্য কোনো এক্সট্রা কিছু পাম্প লাগে না, পানিটা অটোমেটিক একটা ফ্লোতে আমি বিভিন্ন শহরে বিভিন্ন সময়ে পাঠাতে পারতেছি, কোনো খরচ হচ্ছে না। এই জন্য এটাকে মোস্ট ইকোনমিক বলতেছে কি সিস্টেম বলতেছে এই আর কি। তাহলে এখন যাব পাম্পিং সিস্টেমটা কি, যখন পাম্পের মাধ্যমে ওয়াটারটাকে আমি ডিস্ট্রিবিউশন করব, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে পাম্পিং সিস্টেম। তারপর এটার জন্য লিফট পাম্প দরকার হয় পানিটাকে উপরে তোলার জন্য। আর পাওয়ার যদি ফেল হয়ে যায় তাহলে পানি সাপ্লাই স্টপ হয়ে যাবে। আর এটা বেসিক্যালি এই মেথডটা ডাইরেক্টলি ইউজ করা হয় না, ঠিক আছে, এটা বলা হলো। তাহলে এখানে দেখেন যে পানিটা এখানে স্টোর না করে আমি যদি সরাসরি পাম্প থেকে পানিটা নিয়ে টাউনের মধ্যে পাঠাই দিই তখন সেটাকে বলা হচ্ছে কি পাম্পিং সিস্টেম।
কম্বাইন গ্র্যাভিটি এন্ড পাম্পিং। কম্বাইন গ্র্যাভিটি এন্ড পাম্পিং বলতে বোঝাচ্ছে যদি আমি গ্র্যাভিটি এবং পাম্পিং দুটো একসাথে ইউজ করি তখন সেটাকে কম্বাইন গ্র্যাভিটি এন্ড পাম্পিং বলা হয়। এটা হচ্ছে মোস্টলি কমন একটা সিস্টেম। কমন বলতে এটাকে বেশি ইউজ করা হয় কারণ এটাতে দুইটাই একসাথে জয়েন্ট, গ্র্যাভিটি এবং পাম্পিং। ট্রিটেড ওয়াটার ইজ পাম্পড এন্ড স্টোরড ইন দ্য এলিভেটেড ডিস্ট্রিবিউশন রিজার্ভ। প্রথমে পানিটাকে কি করা হয়, পাম্প করে আমি এলিভেটেড ডিস্ট্রিবিউশন রিজার্ভারে পাঠাবো, তো যেখানে পানিটা স্টোর থাকবে সেখানে পাঠাবো। দেন সাপ্লাইজ টু কনজিউমার বাই অ্যাকশন অফ গ্র্যাভিটি। তারপর আমি গ্র্যাভিটির মাধ্যমে সেটা কি বিভিন্ন কনজিউমার কাছে পাঠাতে পারি। The excess water during a low demand period get stored in। যখন আমার পানিটার দরকার নাই সাপ্লাইয়ের কাছে তখন পানিটা ওই সময় কি হবে, আমি রিজার্ভারে স্টোর করে রাখবো। তারপর যখন আমার হাই ডিমান্ডের সময় আমি আস্তে আস্তে গিয়ে পানিটাকে সাপ্লাই দিব। ইকোনমিক্যাল এফিশিয়েন্ট এন্ড রিলায়েবল। তাহলে এই সিস্টেমটা খুবই ইকোনমিক এবং এফিশিয়েন্ট এবং রিলায়েবল। জিনিসটা জানতে পারলাম। এই যে প্রথমে আমি পাম্পের মাধ্যমে পানিটা ইনটেকের মাধ্যমে পানিটা আমি নিলাম, নিয়ে সেটাকে আমি কি করলাম, ক্লিয়ার করে পাম্পের মাধ্যমে সেটা রিজার্ভারে পাঠালাম। তাহলে এখানে পাম্পের সিস্টেমটা ইউজ হইলো। এখন আমি এটা একটা নির্দিষ্ট হাইটে যখন দিয়ে দিলাম তাহলে পানিটা সবসময় একটা প্রেসারে থাকবে, ঠিক আছে। তো পানিটা আমি এখন এখানে টাউনে আমার প্রত্যেকটা এলাকায় কি আমি যখন আস্তে আস্তে এখান থেকে পাইপ থেকে পানি ছাড়বো প্রত্যেকটা এলাকায় পানিটা পেয়ে যাবে ওরা, ঠিক আছে। তাহলে এটা কি পাম্পিং সিস্টেমটা ইউজ করছি, আবার এখান থেকে আমি গ্র্যাভিটি সিস্টেমটা ইউজ করছি। তাহলে এই মেথডটা সবচেয়ে বেশি ইউজ হয় আর কি। ডিস্ট্রিবিউশন রিজার্ভার। ডিস্ট্রিবিউশন রিজার্ভার ইজ অলসো কল্ড সার্ভিস রিজার্ভার। তাহলে ডিস্ট্রিবিউশন রিজার্ভারকে সার্ভিস রিজার্ভারও বলা হচ্ছে। The storage reservoir which store treated water for supplying water during emergencies। তাহলে এমার্জেন্সির সময় যে পানিটা স্টোর করে রাখা হয় সেটাকে ডিস্ট্রিবিউশন রিজার্ভার বলা হচ্ছে, ঠিক আছে। Function of distribution reservoir। Distribution reservoir ফাংশনটা কি? To absorb the hourly variation in demand to maintain constant pressure in the distribution main, water stored can be supplied during emergencies। তাহলে ডিস্ট্রিবিউশন রিজার্ভের কাজ হচ্ছে যে পানিটা এমার্জেন্সির সময় দরকার হয় সেই পানিটা সাপ্লাই দেওয়ার সময়, ঠিক আছে। তারপরে এটা সবসময় একটা কনস্ট্যান্ট প্রেসার মেনটেন করবে, আর এটা যে সময় আওয়ারলি ডিমান্ড দরকার হয় ওই সময় পানিটা দিতে পারে। Location and height of distribution reservoir should be located as close as possible to the center of demand। তাহলে এটা এমন জায়গায় এটাকে বানাতে হবে যেটা যেখানে পানির ডিমান্ডটা সবচেয়ে বেশি দরকার হয় ওই জায়গায়। Water level in the reservoir must be at a sufficient elevation to permit gravity flow at an adequate pressure। তাহলে ওয়াটার লেভেলটাকে কি করতে হবে, এমন একটা এলিভেটেড হাইটে নিয়ে যেতে হবে যেখানে আমার গ্র্যাভিটির মাধ্যমে আমি পানিটাকে কি বিভিন্ন জায়গায় পাঠাতে পারি। তাহলে আমার হাইটটাও মেইন আর লোকেশনটাও মেইন, এই দুইটা পয়েন্ট রিজার্ভার তৈরি করার সময় মাথায় রাখতে হবে। এখন আমরা একটা রিজার্ভারের ছবি দেখবো। এটা হচ্ছে কি মাটির, এটা হচ্ছে মাটি থেকে হালকা একটু উপরে কি হচ্ছে একটা পানিটা রিজার্ভ করে রাখা হয়েছে ট্রিটমেন্ট করে। এগুলো হচ্ছে সব ট্রিটমেন্ট প্লান্ট, এখানে পানিটাকে ট্রিটমেন্ট করে পানিটা এখানে পাঠাইছে যে রিজার্ভ করে, এটাকে পরবর্তীতে পাঠানো হবে অন্য জায়গায়, ঠিক আছে। সো এখানে ট্রিটমেন্ট প্লান্টে কি কি প্রসেস আছে, প্রক্রিয়া আছে, এগুলো সবগুলো আমরা আগামী স্লাইড গুলোতে জানবো, আগামী লেকচার গুলোতে। আর আরো কিছু পয়েন্ট আছে, সেটা হচ্ছে টাইপস অফ রিজার্ভার। এই যে পানিগুলোকে যে স্টোর করে রাখা হবে এই রিজার্ভার গুলোর টাইপ হচ্ছে মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে সারফেস রিজার্ভার, যেখানে আপনার পানিটাকে ওই ড্যামের মাধ্যমে পানিটাকে রিজার্ভ করে রাখা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সারফেস রিজার্ভার। আর যেটা কনস্ট্রাক্ট করে পানিটা নির্দিষ্ট হাইটের মধ্যে পাঠানো হচ্ছে সেটা হচ্ছে কি এলিভেটেড রিজার্ভার, ঠিক আছে। এখানে দেখেন এটা হচ্ছে সিসি একটা ওয়াটার ট্যাঙ্ক, এটাকে বলা হচ্ছে এলিভেটেড রিজার্ভার। এই এলিভেটেড রিজার্ভার কত প্রকার সেগুলো আমরা একটু পরে জানতে পারবো। সারফেস রিজার্ভার, এখন আমি দেখি প্রথম প্রকারের যে ছবিটা দেখছি ওদের প্রক্রিয়াগুলো কি, ওদের ডেফিনেশন গুলো কি, কিভাবে বানানো হয়। দিস অলসো কল্ড গ্রাউন্ড রিজার্ভার। এগুলোকে সারফেস রিজার্ভারকে গ্রাউন্ড রিজার্ভার বলা হয়। মোস্টলি সার্কুলার ও রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক, এরা সার্কুলারও হইতে পারে রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক আকারও হইতে পারে। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার অলসো আর প্রিফার্ড স্পেশালি when the size is large। যখন রিজার্ভারের সাইজ বড় হবে তখন আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা ইউজ করব। These reservoirs are constructed on high natural ground and are usually made of stone bricks, plain or reinforced cement concrete। অর্থাৎ এই রিজার্ভার গুলাকে আমরা সব সময় কি করব, আমরা স্টোন ব্রিক্স তারপর হচ্ছে আরসিসি অর্থাৎ সিমেন্ট কনক্রিট দিয়ে বানানো হবে, ঠিক আছে এই রিজার্ভার গুলাকে। তাহলে যেটা সারফেস রিজার্ভার সেটা মেইনলি গ্রাউন্ড রিজার্ভার, এটা মনে রাখতে হবে।
আরেক প্রকার সেটা হচ্ছে কি এলিভেটেড, যেটা মাটি থেকে উপরে করে বানাবো সেটা হচ্ছে এলিভেটেড। এখানে আরো কিছু বলা আছে গ্রাউন্ড রিজার্ভার নিয়ে। The side wall are designed to take up the pressure. সাইডের ওয়াল গুলা কি গ্রাউন্ড রিজার্ভারে যে সাইডের ওয়াল গুলো বানানো হবে সেটা সবসময় প্রেসার নিতে পারবে। The position of groundwater table is also considered while designing this reservoir. এই রিজার্ভারটা করার সময়, ডিজাইন করার সময় আমাদের গ্রাউন্ড ওয়াটার লেভেল কত হাইটে আছে সেটাও মাথায় রাখতে হবে। The floors of this reservoir may constructed with RCC slab or square stone blocks. Rest on the column. তাহলে এই ফ্লোর গুলা আরসিসি স্ল্যাব গুলা যে বানাবো আমি, রিজার্ভার গুলা বানানোর সময় আমাকে আরসিসি স্ল্যাব বানাতে হবে স্কয়ার স্টোন ইউজ করে, ঠিক আছে। To obtain water tightness between compound are used at all construction joint. প্রত্যেকটা কনস্ট্রাকশন জয়েন্টে আমার বিটুমিন কম্পাউন্ড ইউজ করতে হবে যেন ওয়াটারটা টাইট থাকে, ওয়াটারটা কোনো কারণে লুজ না হয়। At the top of the roof, about 60 centimeter thick earth layer is deposited and maintained green lawns to protect the reservoir from cold and heat. অর্থাৎ ঠান্ডা এবং হিট থেকে বাঁচানোর জন্য উপরের পার্টটা আমি কি করব, 60 সেন্টিমিটার আর্থ লেয়ার মানে একটা লেয়ার দিয়ে আমি কি করবো, একটা রুফ তৈরি করে দিব, ঠিক আছে, যেন কোল্ড মানে বা ঠান্ডায় যেন এফেক্ট করতে না পারে পানিকে, আবার হিটে যেন এফেক্ট করতে না পারে। প্রপারলি মানে পানিটার সাথে বা এরিয়েশন প্রক্রিয়া করার জন্য, এরিয়েশন মানে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করাতে পারলে পানিটা যতটা পিওর থাকবে। এরিয়েশন প্রক্রিয়া করানোর জন্য আমার প্রপার ইন্সপেকশন দরকার আছে, ভেন্টিলেশন দরকার আছে পাইপে, এবং এসটিআরও প্রোভাইড করা হবে এই রিজার্ভার গুলোতে, অর্থাৎ সারফেস রিজার্ভারে। সো এখানে দেখেন এটা হচ্ছে একদম গ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, এটা হচ্ছে মাটির লেয়ার, মাটির নিচে একটা রিজার্ভার বানাবো। তো এখানে দেখেন এদিক দিয়ে হচ্ছে পানি ড্রেন করে বাইরে হবে, আর এদিক দিয়ে পানি ঢুকবে, এটা হচ্ছে ইনলেট, পানি এদিক দিয়ে ঢুকবে, ঠিক আছে, ঢুকে এখানে রিজার্ভ হবে। এখানে একটা কলাম দিছি পানি রিজার্ভারটাকে এই একটা নির্দিষ্ট হাইটে আটকে রাখার জন্য কলাম ইউজ করছি। তারপরে এখানে দেখেন প্রপার আলো বাতাস যাওয়ার জন্য ভেন্টিলেটর ইউজ করছি। আর এটা হচ্ছে কনক্রিটের তৈরি, তো এটা এক রকম কি এখানে কনক্রিটের প্যাড ইউজ করছি যেন পানিটা সবসময় থাকে। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার দেখতে এরকম, ঠিক আছে। এই গ্রাউন্ডে প্রথমে আমি পানিটা সঞ্চয় করে রাখবো, পরবর্তী এখান থেকে পাম্পের মাধ্যমে পানিটাকে টেনে যেখানে দরকার সেখানে পাঠাবো। আরেক প্রকার যে রিজার্ভার ছিল এলিভেটেড স্টোরেজ রিজার্ভার, সেটা হচ্ছে কি মাটি থেকে যখন একটু উপরে আমি রিজার্ভার তৈরি করবো সেটাকেই ইএসআর অর্থাৎ এলিভেটেড স্টোরেজ রিজার্ভার বলা হচ্ছে। এটা রেক্টেঙ্গুলার, সার্কুলার, ইলেকট্রিক্যাল হইতে পারে, এটা টপোগ্রাফি অনুযায়ী এটাকে বানানো হবে, কত হাইটে হবে, ঠিক আছে। যত উপরে যাবে সেটা তত গ্র্যাভিটি থাকবে। There are constructed where combined gravity and pumping system, যেখানে কম্বাইন্ড গ্র্যাভিটি এবং পাম্পিং দুটাই দরকার, সেখানে আমাকে কি করতে হয়, এই এলিভেটেড স্টোরেজটা বানাতে হয়। These tanks may be steel or RCC, এটা স্টিলের হইতে পারে অথবা আরসিসি হইতে পারে। Now RCC is commonly preferred, এখন আরসিসিটাকে বেশি কি প্রাধান্য দিচ্ছে। এছাড়াও আছে এটার ইনলেট থাকবে, আউটলেট থাকবে, এটার ফ্লোটিং গজ থাকবে, এটার পাম্পিং এটা অটোমেটিক ডিভাইস থাকবে, এটার পাম্পিংটা বন্ধ করার জন্য যখন ট্যাঙ্কটা ফুল হয়ে যাবে এখানে একটা ম্যানহোল থাকবে, একটা সিঁড়ি থাকবে, ভেন্টিলেটর থাকবে প্রেসারের জন্য। এটা ফিগার দেখবো তখন বুঝতে পারবো বিষয়টা। এটা হচ্ছে এলিভেটেড স্টোরেজ রিজার্ভ, ঠিক আছে। আর এখানে সিঁড়ি আছে দেখেন, এখানে ম্যানহোল থাকবে একটা, আর এখানে পানিটা এসে জমা হবে। পানিটা ফুল হয়ে গেলে একটা মিটার থাকবে, যে মিটারটা মোটরটাকে বন্ধ করে দিবে। তারপর একটা নির্দিষ্ট প্রেসারে পানিটা কি করবে, বিভিন্ন লোকাল হয়ে পাঠা দেওয়া হবে, ঠিক আছে, গ্র্যাভিটির মাধ্যমে। তাহলে এটা হচ্ছে গ্র্যাভিটি এবং মোটর দুইটা একসাথে ইউজ করছে, দুইটা সিস্টেম ইউজ করছে। তাহলে টাইপস অফ ট্যাঙ্ক এই এলিভেটেড স্টোরেজ রিজার্ভার গুলো ইউজ করার জন্য তিন প্রকার ট্যাঙ্ক ইউজ করা হয়। একটা 4 সিসি, একটা হচ্ছে গ্যালভানাইজড আয়রন, আর একটা হচ্ছে এইচডিপি। এইচডিপি বলতে আমরা এখন বাসা ঘরে যে গাজি ট্যাঙ্ক গুলো ইউজ করি এগুলোকে এইচডিপি বলা হচ্ছে আর কি। এখন আরসিসি ট্যাঙ্কটা একটু দেখি, দেখতে এরকম হবে অনেকটা, এটা আরসিসি করে বানানো হচ্ছে। এটার অনেক দীর্ঘ, এটার মেয়াদ বেশি, এটার মেইনটেনেন্স খুবই কম, এটার দেখতে মানে ভালোই লাগে, ঠিক আছে। তাহলে তিনটা এটার অ্যাডভান্টেজ, দেখতে অনেকটা এরকম। এখানে আরো একটা ছবি আছে, ক্রস সেকশন আছে যেটা দেখাইতেছে, এগুলো হচ্ছে কলাম, এখানে পাশাপাশি যেগুলো কানেক্টেড সেগুলোকে বিম বলা হচ্ছে। সো পানিটা বের হবে নিচের পয়েন্ট দিয়ে, আর পানিটা
পানিটা ঢুকবে এই উপরের একটা পয়েন্ট দিয়ে, এটা ইনলেট এটা আউটলেট। এখানে ম্যানহোল থাকবে যেন ট্যাঙ্কটা পরিষ্কার করানো যেতে পারে। এখানে সিঁড়ির মধ্যে একটা স্টেপস থাকবে, এখানে ভেন্টিলেটর থাকবে যেখানে আলো বাতাস ঢুকে পানিটাকে পরিষ্কার করতে পারে, এই আর কি। তারপর আরেক প্রকারের দেখবো, এটা হচ্ছে জিআই ট্যাঙ্ক। সেটা হচ্ছে কি, সেটা অনেকটা স্টিলের তৈরি, কিন্তু এটা অনেকদিন টিকে না, এটা করোশন হয়, এটার কস্ট, মেইনটেনেন্স কস্ট একটু বেশি, ঠিক আছে। জিআই ট্যাঙ্ক তা আগেকার ইউজ করা হতো, এখন আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে এগুলো। আরেকটা হচ্ছে এইচডিপি ট্যাঙ্ক, যেটা আপনাদেরকে বলেছিলাম যে আমরা বাসা ঘরে যেটা ইউজ করি সেটা হচ্ছে এইচডিপি। এটা এটা অনেক চিপ ইজ কস্ট। চিপ ইজ কস্ট মানে এটার কস্ট মোটামুটি চিপ, তারপর এটা মেইনটেনেন্স কস্ট হলো, তারপর এটা ক্লিন করা খুব ইজি, ঠিক আছে। এখানে এটা ইজিলি হ্যান্ডেল করা যায়, কারণ এটা খুব ওয়াইট, এটা খুব পাতলা হয়, দেখতে এরকমই হয় আর কি, ট্যাঙ্ক গুলা বড় বড়, ঠিক আছে। তাহলে এই যে পানিগুলাকে স্টোর করবো, এই রিজার্ভার গুলার আমার ক্যাপাসিটি গুলো জানতে হবে, কি পরিমাণ পানি এখানে জমা রাখতে পারবো। এই রিজার্ভারের ক্যাপাসিটি বের করার জন্য তিনটা স্টোরেজ মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ব্যালেন্সিং স্টোরেজ কি, ফায়ার স্টোরেজ কি, ব্রেকডাউন স্টোরেজ কি। সো ব্যালেন্সিং স্টোরেজটা আমি বলে দিচ্ছি কি, পানিটা একটা নির্দিষ্ট সময় পর পর চলে যাচ্ছে, যে পরিমাণ পানি চলে যাচ্ছে ওই পরিমাণ পানি আবার কি করতে হবে, ওখানে দিয়ে রিফিল করে ফেলতে হবে, ওটাকে বলা হচ্ছে ব্যালেন্সিং স্টোরেজ। ফায়ার স্টোরেজ মানে আগুন ধরলে যে পরিমাণ পানি লাগবে ওই পরিমাণ পানি দিয়ে ফিল আপ করাটাকেই, ওটাকে বলা হচ্ছে ফায়ার স্টোরেজ। ব্রেকডাউন স্টোরেজ বলতে কোনো কারণে কি হয়েছে, মানে পাইপ লাইন ফেটে গেছে, ঠিক আছে, ইমার্জেন্সি ক্ষেত্রে পানি দরকার, সেটাকে বলা হচ্ছে ব্রেকডাউন স্টোরেজ। তাহলে যে পরিমাণ পানি দরকার সেটাকে ব্রেকডাউন স্টোরেজ বলে। এই তিন ধরনের স্টোরেজ যোগ করে আমাকে টোটালি ফাইনালি ট্যাঙ্কটার স্টোরেজ বানাতে হবে, অর্থাৎ এই পরিমাণ পানি এখানে রিজার্ভ রাখতে হবে, এভাবে ট্যাঙ্কের ডাইমেনশনটা ডিজাইন করতে হবে। সো স্টোরেজ জন্য ব্যালেন্সিং স্টোরেজ অলরেডি বলে দিছি কি জিনিস। তো ব্যালেন্সিং স্টোরেজে পানি, কি পরিমাণ পানি আসতে হবে, কি পরিমাণ পানি জমা হবে, সেটা তিনটা মেথডে বুঝতে পারবো। একটা হচ্ছে মার্কস মেথড, এটা হচ্ছে হাইড্রোগ্রাফ মেথড, আর একটা হচ্ছে কি টেবিউলার সলিউশন মেথড। তো এই তিন ধরনের মেথডের মাধ্যমে আমি বুঝতে পারবো পানিটা কি সময় আসতেছে, ওখানে কি সময় বের হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার কন্টিনিউয়াস যে পানির ফ্লোটা ওটা কত, তিনটা মেথডে বের করতে পারবো। সেখানে আমরা প্রথমে মাস কার্ভ মেথডটা দেখি। মাস কার্ভ মেথডটা হচ্ছে, দেখেন প্রথমে একটা সময় ছিল পানিটা এখানে, পানিটা একটা নির্দিষ্ট সময় পানিটা এখানে, এভাবে করে এক একটা সময় পানিটা কি এভাবে একটা কার্ভ পেলাম, ঠিক আছে। এই কার্ভটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে মাস কার্ভ। তাহলে আমি বুঝতেছি একটা ট্যাঙ্কের মধ্যে পানির ফ্লোটা ঠিক এরকম। তো এটা হইতেছে আমার ওয়াটার ডিমান্ড, ঠিক আছে। তাহলে পানির কার্ভটাকে আমি একটা এক্সাক্ট লিনিয়ার একটা লাইন ড্র করে আমি দেখাইলাম, ওয়াটারের ডিমান্ডটা হচ্ছে এরকম, ঠিক আছে। একটা নির্দিষ্ট সময় পর পর আমার পানির দরকার হচ্ছে এরকম। তাহলে এই যে এই কার্ভটা, এই মাস কার্ভের মাধ্যমে আমি বুঝতে পারবো যে ওয়াটার ট্যাঙ্কে পানি কি পরিমাণ দরকার হয়। তো আমি যদি কোয়েশ্চেন করি যে পানিতে ওয়াটারটা ব্যালেন্স করার জন্য ট্যাঙ্কে স্টোরেজে আমার কোন মেথডটা দরকার, আমাকে তিনটা মেথড নাম করতে হবে। এবং যদি বলি মাস কার্ভ কি, মাস কার্ভ হচ্ছে কি, যে কার্ভটা এই যে কার্ভটা নির্দিষ্ট সময় পর পর পানি কতটুকু ছিল ওইটাই মেজার করে, সেটাই হইতেছে মাস কার্ভ। সো এই কার্ভটা একে আমাকে দেখাতে হবে যে এভাবে করে আমি কি করতে পারি, আমি ওয়াটারটা ব্যালেন্স করতে পারি, ঠিক আছে, একটা ট্যাঙ্কে মাস কার্ভের মাধ্যমে, এটা বলতে হবে। আর ব্রেকডাউন স্টোরেজ কি, ব্রেকডাউন স্টোরেজ কি সেটা বলেছি, যখন ইমার্জেন্সি ক্ষেত্রে পাম্প ফেলিয়ার হয়ে যায়, পাইপলাইন কেটে যায়, সেক্ষেত্রে ব্রেকডাউন হয়, এই ক্ষেত্রে কি পরিমাণ পানি স্টোর করা হবে সেটা বলা আছে। আর ফায়ার স্টোরেজে যখন আগুন লাগবে তখন কি পরিমাণ পানি দরকার সেটা বলা আছে। এই তিনটা স্টোরেজ মাথায় রেখে আমাকে কি করতে হবে, আমাকে ওয়াটার স্টোরেজটা কি করতে হবে, রিজার্ভ করতে হবে। এখানে দেখাইছি যে রিজার্ভ স্টোরেজটা কি, রিজার্ভ স্টোরেজ এর সূত্র কোনটা, রিজার্ভ স্টোরেজ সূত্র হচ্ছে আর ইকুয়াল টু এফ মাইনাস বি ইনটু টি। এখানে এফ হচ্ছে ফায়ার ডিমান্ড, কি পরিমাণ আগুন লাগতেছে সেটা, আর পি হচ্ছে রিজার্ভ ফায়ার পাম্পিং ক্যাপাসিটি, ফায়ারের জন্য যে পানিটা আমি রিজার্ভ করে রাখতেছি সেটা, ঠিক আছে। আর টিটা হচ্ছে কত ধরনের কত সময় ধরে আগুন জ্বলতেছে সেটা হচ্ছে টি। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, রিজার্ভ স্টোরেজটা বের করে ফেলতে পারি। রিজার্ভ স্টোরেজ ইকুয়াল টু ফায়ার ডিমান্ড মাইনাস রিজার্ভ ফায়ার পাম্পিং ক্যাপাসিটি ইনটু ডিউরেশন। এই সূত্র ইউজ করে আমি রিজার্ভ বের করতে পারি। আমি যদি এই তিনটা ডাটা দিয়ে এটা বের করে দিতে হবে কোশ্চেন, ঠিক আছে।
মোটামুটি এই ছিল আমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে। মোটামুটি ডিস্ট্রিবিউশনের 5 লেয়ার নিয়ে আমরা জেনেছি, ডিস্ট্রিবিউশন সিস্টেম কত প্রকার এটা জেনেছি, তারপর হচ্ছে এলিভেটেড স্টোরেজ কত প্রকার এটা জেনেছি, কোন প্রকার লেয়ার ইউজ করা সুবিধাজনক, কোন প্রকার রিজার্ভার সিস্টেম ডিস্ট্রিবিউশন সিস্টেম ইউজ করা সুবিধাজনক, এই জিনিসগুলো জেনেছি। তারপর লাস্ট একটা ইকুয়েশন শিখলাম। তো মোটামুটি এগুলো দিয়ে আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেম শেষ হয়। সো আপনারা এখন যারা বই কিনেন নাই, বইটা কিনে এখানে এক্সাম্পল 1 2 3 126 27 132 133 296 পেজের যে অঙ্কগুলো আছে কোয়েশ্চেন গুলো রেডি করে রাখতে হবে, ঠিক আছে? তো বাকিটা আমরা ক্লাসে আলোচনা করব, কোনো সমস্যা থাকলে এটা নোট ডাউন করে রাখবেন, ঠিক আছে? আজকের ক্লাস এটুকুই থাকবে, আমরা নেক্সটে পরবর্তী স্লাইড গুলো নিয়ে আলোচনা করব আর কি, ঠিক আছে? আমরা এরপরে কোগুলেশন মানে ওয়াটার ট্রিটমেন্ট কিভাবে করব, ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করে ফেলবো। আজকের ক্লাস এটুকুই থাকুক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে।